আসসালামু আলাইকুম, আমি রাবি। মূলত আমাদের এই চ্যানেলে রক্ত সঞ্চালন সম্পর্কে ধারাবাহিকভাবে মূলত আমরা অনেক ভিডিও আপলোড করেছি এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা অনেক টপিক সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা রক্তবাহিকা সম্পর্কে আলোচনা করব এবং রক্তবাহিকা প্রকারভেদগুলো যেমন ধমনী, শিরা, কৌশিক জালিকা এগুলো সম্পর্কে মূলত আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এখন রক্তবাহিকা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যদি আমরা দেখি রক্তবাহিকার সংজ্ঞায়, যেসব নালিকার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে যায় এবং পুনরায় দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তখন তাকে রক্তবাহিকা বলে। এই রক্তবাহিকাকে আমরা মূলত রক্তনালীও বলতে পারি, কারণ আমরা এখানে একটা ট্রাম বা একটা শব্দ ইউজ করি নালিকা, অর্থাৎ মেইনলি এখানে রক্তবাহিকা বললেও চলবে বা রক্তনালী বললেও চলবে। তাহলে এই রক্তবাহিকাকে আমরা এর আকার আকৃতি বা উৎপত্তি বা সমাপ্তি এর উপর ভিত্তি করে মূলত আমরা এই রক্তবাহিকাকে তিনটা ভাগে ভাগ করছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ধমনী, দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি শিরা এবং তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি কৌশিক জালিকা। পরবর্তী স্লাইডে যে আমরা চিত্র দেখব, সেই চিত্রের মাধ্যমে সহজে যাতে আমরা ধমনী এবং শিরা পার্থক্যটা করতে পারি তা দেখব, এবং এই পার্থক্যটা মূলত জ্ঞানমূলক প্রশ্নের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। পূর্ববর্তী স্লাইডে মূলত আমরা এই রক্তবাহিকার মূলত তিনটা প্রকারভেদ দেখেছিলাম, যেগুলোকে মূলত বিভিন্ন আকার আকৃতি উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছিল? তিনটা ভাগে। একটা হচ্ছে শিরা, অপরটি হচ্ছে ধমনী এবং পরেরটি হচ্ছে যে কৌশিক জালিকা। তাহলে আমরা ফার্স্ট অফ অল এইগুলা কিছুই দেখবো না, এগুলো কিছু দেখবো না। আমরা এই চিত্রের মাধ্যমে মূলত এই যে এই ইনফরমেশন গুলো এখানে উল্লেখ করা আছে এগুলো আমরা সহজে বোঝার চেষ্টা করব। যদি প্রথমে আমি চিত্রের দিকে তাকাই, তাহলে এই যে অংশটুকু আছে যে লাভের মতো, এটাকে আমরা হার্ট বলে বিবেচনা করছি। আমি মূলত আমার চ্যানেলে কিভাবে সহজে হার্ট আঁকতে হয় সেই সম্পর্কেও ভিডিও মূলত আমার চ্যানেলে আসবে, বাট এটা বোঝার জন্য আপাতত একটা স্টাইলে আমি আঁকছি। তাই এটা হচ্ছে হার্ট, এবং হার্টের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সঞ্চালনটা ঘটে ধাপ বাই ধাপ মূলত এর পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো। এখন জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এইভাবে চিত্রটি আঁকা। ফার্স্ট অফ অল এই যে এখানে আমরা যে মূলত এই যে এরকম একটা অংশ দেখতে পাচ্ছি, এটাকে আমরা কৌশিক জালিকা, বা এই যে অংশটুকু দেখতে পাচ্ছি আমরা এই অংশটুকুর নাম দিচ্ছি আমরা কৌশিক জালিকা। আমাদের দেহে তো মূলত রক্ত পুষ্টি দ্রব্য নিয়ে মূলত সঞ্চালিত হয়, কিন্তু আমাদের দেহে এমন কিছু কোষ আছে যেগুলো মূলত অনেক ভিতরে অবস্থিত, ফলে সেই সব স্থানে মূলত রক্ত পুষ্টি দ্রব্য নিয়ে যেতে পারে না। যেহেতু রক্ত পুষ্টি দ্রব্য নিয়ে যেতে পারে না, তাই সে কৌশিক জালিকার মাধ্যমে পুষ্টি দ্রব্যগুলো কোথায় পাঠায়? ওই সব দূরবর্তী কোষের মধ্যে সে পাঠায়। এই যে অক্সিজেনের সাথে নিচের দিকে টান, অর্থাৎ এই কৌশিক জালিকা এই অক্সিজেনটাকে বিভিন্ন কোষের মধ্যে স্থানান্তর করছে, এবং বিভিন্ন কোষ থেকে বিপাক প্রক্রিয়া আমরা যখন এর পরবর্তী অধ্যায় শ্বসন সম্পর্কে পড়ব তখন মূলত আমরা জানতে পারবো যে বিভিন্ন কোষগুলো মূলত বিপাক প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। এই কার্বন ডাই অক্সাইড মূলত এই যে উপরের দিকে চিহ্ন দিয়ে আমরা দিচ্ছি, এটা দ্বারা আমরা মিন করতেছি যে বিভিন্ন কোষ থেকে যে বিপাক প্রক্রিয়ায় যে বর্জ্য পদার্থ সহ যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা মূলত কৌশিক জালিকায় আসছে, এবং কৌশিক জালিকা থেকে অক্সিজেন মূলত বিভিন্ন কোষে স্থানান্তর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কৌশিক জালিকায় আসা কার্বন ডাই অক্সাইডটা এই পথে মূলত চলমান থাকতে থাকতে সে এক পর্যায়ে হৃৎপিণ্ডে গেছে। এই যে কার্বন ডাই অক্সাইডটা যে পথ দিয়ে মূলত স্থানান্তরিত হয়েছে সেটাকে আমরা বলছি শিরা। ওকে, তাহলে আমরা শিরার সংজ্ঞা কি দিতে পারি? যে রক্তনালিকা মূলত আমরা দেখতে পাচ্ছি শিরা মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, তাহলে আমরা বলতে পারি যে রক্তনালিকা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে তাকে আমরা কি বলি? শিরা বলি। ওকে, এখানে হৃৎপিণ্ডে নানান ধরনের প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, যেমন হৃৎপিণ্ডে প্রথমে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে যাচ্ছে, ডান নিলয় থেকে পরবর্তীতে পালমোনারি ধমনীর সাহায্যে পালমোনারি ধমনী, যখন আমরা হৃৎপিণ্ড পড়ব তখন আমরা পালমোনারি ধমনী মূলত কি এক্স্যাক্টলি কি মিন করি সেই সম্পর্কে জানবো। এখানে যে ব্যতিক্রম আমরা কি লিখছি, যে আমরা যদি ধমনীতে পালমোনারি ধমনীতে আমরা পরে যাই, পরবর্তীতে রক্তটা নানান ভাবে প্রসেসিং করার পরবর্তীতে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা রূপান্তরিত হয়ে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়েছে। এই অক্সিজেন যুক্ত রক্তটা এই রক্তনালীর সাহায্যে
কোথায় আসছে? কৌশিক জালিকা আছে। তাহলে যে রক্তনালী মূলত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে তাকে ধমনী বলে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম এখান দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে যায়, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়, ডান নিলয় থেকে পরবর্তীতে ফুসফুসে যায় একটা নালীর সাহায্যে। এই নালীটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। আমরা ধমনী বলতে মাত্র কি বুঝলাম? ধমনী বলতে মাত্র আমরা বুঝলাম যে সেটা মূলত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কি করে? এই পালমোনারি ধমনী কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই পালমোনারি ধমনীকে আমরা ফুসফুসীয় ধমনী নামেও ডাকতে পারি। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে শুধু যদি ধমনী থাকে তখন তা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে, আর যদি পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী উল্লেখ থাকে তখন এটা ধমনী থাকা সত্ত্বেও এটা মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। সেম গোজ টু শিরা। কেন শিরা? যখন মূলত ফুসফুস থেকে নানা প্রসেসিং এর পর রক্তটা কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেনে রূপান্তরিত হইছে, সেই রক্তটা পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার বাম অলিন্দে আসছে, বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে সারা দেহে মূলত পাম্প করার মাধ্যমে সারা দেহে এই অক্সিজেন যুক্ত রক্তটা সরবরাহ করছে। এই যে এটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনী বা মূলত পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনীর ক্ষেত্রে এটা শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। এবং এই যে পালমোনারি ধমনী অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত, এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইসব এমসিকিউ মূলত আমরা সহজ হওয়া সত্ত্বেও মূলত পেজ লাগিয়ে দিই। আচ্ছা, পরবর্তী দিকে যদি আমরা যাই 3 নাম্বার বৈশিষ্ট্যটার দিকে, এর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড। এই যে এই জায়গা থেকে মূলত কিসের উৎপত্তি হয়েছে? ধমনীর উৎপত্তি হয়েছে। এই যে হৃৎপিণ্ড থেকে ধমনীর উৎপত্তি হয়েছে এবং কোথায় এসে শেষ হয়েছে? কৌশিক জালিকাতে এসে সমাপ্তি হয়েছে। আমরা এটাই বলছি যে উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে, সমাপ্তি হচ্ছে কৌশিক জালিকা থেকে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে কৌশিক জালিকার কাজ কি? আমি অলরেডি বলেছি আমাদের দেহে নানান ধরনের কোষ আছে, অনেক জায়গায় মূলত সেই সব জায়গায় মূলত রক্ত যেতে পারে না, ফলে পুষ্টি দ্রব্য যদি সেই জায়গায় পৌঁছানো না যায় তখন কোষগুলো পুষ্টির অভাবে মারা যাবে। যাতে কোষগুলোকে সজীব রাখা যায় তাই সেখানে একটি জালকের মতো অংশের সৃষ্টি হয়েছে, যেটি মূলত দূরবর্তী কোষে যাতে পুষ্টির দ্রব্য সঠিকভাবে সরবরাহ করা যায় সেই জন্য একটা জালকের মতো যে অংশ সৃষ্টি হয়েছে তাকে আমরা কৌশিক জালিকা বলি। তাহলে এখানে ধমনীর উৎপত্তি হচ্ছে মূলত হৃৎপিণ্ড থেকে এবং সমাপ্তি হচ্ছে কৌশিক জালিকা, আমরা এই কথাটি লিখলাম। এবং শিরার ক্ষেত্রে আমরা কি বলবো? শিরার উৎপত্তি হচ্ছে কৌশিক জালিকা থেকে এবং সমাপ্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধমনী প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক, শিরার প্রাচীর তুলনামূলকভাবে কম পুরু ও অস্থিতিস্থাপক। ধমনীর ক্ষেত্রে কোনো কপাটিকা থাকে না, শিরার ক্ষেত্রে হচ্ছে কপাটিকা থাকে। ধমনীর লুমেন দ্বারা বোঝাচ্ছে গহ্বর বা গর্ত। ধমনীর গর্ত বা লুমেন থাকে ছোট, কিন্তু শিরার লুমেন থাকে বড়। এই যে আমরা এখানে এই যে ফুল যে পার্থক্যটা দেখছি এটা মূলত পাঠ্য বই উল্লেখ আছে, এবং এই পার্থক্যটা অনুধাবন প্রশ্ন বা হচ্ছে 2 নম্বরের প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আসবে ইনশাআল্লাহ। দেন আমরা কৌশিক জালিকা সম্পর্কে একটু আইডিয়া নিই। কৌশিক জালিকা কয় স্তর বিশিষ্ট? কৌশিক জালিকা হচ্ছে 1 স্তর বিশিষ্ট। এবং কৌশিক জালিকার উৎপত্তি কোথায়? কৌশিক জালিকার উৎপত্তি হচ্ছে ধমনী থেকে এবং সমাপ্তি কোথায়? শিরায়। সো এই ইনফরমেশন গুলো যদি আমরা মাথায় রাখতে পারি অবশ্যই আমরা পরীক্ষায় ভালো একটা ফলাফল করব। পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি আশাবাদী যে এই ইনফরমেশন গুলোই যথেষ্ট। সো আজকের ক্লাসটি এখানে, পরবর্তী ক্লাসে মূলত আমরা হৃৎপিণ্ড এর প্রকার বা এর হচ্ছে প্রাচীর, তারপরে হৃৎপিণ্ডের প্রকারভেদ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।